রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান ক্লাস থেকে মনোবিজ্ঞান ভার্চুয়াল অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থভাবেই দিন যাপন করছো। পড়াশোনা কতটুকু অর্জন করতে পারছো বা চর্চা করছো সেটা খুব বেশি অবশ্য জানতে পারছি না। এটাই আমাদের আকাঙ্ক্ষার বিষয়। সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান করলে সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে বিষয়টা আমরা জানতে পারতাম যে কে কতটুকু পড়াশোনার সঙ্গে আছে আর কে কতটুকু পড়াশোনা থেকে বাইরে আছে, তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা যাচাই করতে পারতাম। সেই সুযোগটা এখন নাই। পূর্ণ স্বাধীনতা তোমরা ভোগ করছো, তবে এই স্বাধীনতাকে যদি সৎ ব্যবহার না করো তাহলে কিন্তু নিজেকেই ফাঁকি দেওয়া হবে, নিজের ক্ষতি নিজে কিন্তু ডেকে আনবে। সুপ্রিয় শিক্ষার্থী, সেই জন্য তোমাদেরকে বলছি যে পড়াশোনার সাথে থাকতে হবে। এই যে বাংলাদেশ কোভিড-19 আক্রান্ত হওয়ার ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ যারা ছাত্রছাত্রী, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এরা। তার মধ্যেও বাংলাদেশ সরকারের অনুপ্রেরণায় এবং আমাদের শিক্ষকদের প্রচেষ্টায় এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা চেষ্টা করে যাচ্ছি যে তোমাদেরকে পড়াশোনার মাঝে রাখার জন্য, পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য, পড়াশোনার টাচে তোমাদেরকে রাখার জন্য। এই কারণে আমরা এই অনলাইন ক্লাস পরিচালনা করছি বা করা হচ্ছে। কখনো কখনো আমরা লাইভ ক্লাস পরিচালনা করছি, কখনো কখনো আপলোডের মাধ্যমে তোমরা যখন খুশি তখন এই ক্লাসগুলো দেখতে পারবা, সেই সুযোগ তোমাদের আছে। একটা ক্লাস একবার না হয় দুইবার তিনবার, যতবার খুশি তুমি কিন্তু দেখে নিতে পারবা। ফলে এতে কিন্তু পড়াশোনার সুযোগ আরো বেশি হয়েছে বলে আমার মনে হয়। অর্থাৎ কোনো কিছু না বুঝলে বারবার দেখার যে সুযোগটা, সেটা সরাসরি শ্রেণীকক্ষে সম্ভব হয় না। এখানে কিন্তু সেই সুযোগটা আছে। কোনো একটা জায়গায় যদি তোমার অস্পষ্টতা থাকে তাহলে সেই জায়গাটা বারবার যদি তুমি রিপিটেডলি উপস্থাপন করে সেটা পর্যবেক্ষণ করো তাহলে তোমার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার ধারণা আসবে এবং পড়া শেখা হয়ে যাবে। বাড়তি কিন্তু করতে হবে না। সেজন্য তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি যে এই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবা, তাহলে অন্তত পড়াশোনার টাচে থাকবা, পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত থাকবা। এতে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে তখন সহজেই কিন্তু তুমি রিকভার করতে পারবা। যে সময়টা অতিবাহিত হবে সেই সময়ের যে ক্ষতি সেটা পুষিয়ে নিতে পারবা। সময়ের জিনিস সময় যদি না করা যায় তাহলে কিন্তু তার জন্য সাফার করতে হয়। যা হোক, আমরা গত ক্লাসে সামাজিক প্রেষণা নিয়ে আলোচনা করছিলাম। প্রেষণার দুই ধরনের প্রধানত, একটা হলো জৈবিক, যেটাকে মুখ্য প্রেষণা বলা হয় বা সহজাত প্রেষণা বলা হয়, আর একটা হচ্ছে সামাজিক বা গৌণ প্রেষণা বা মানসিক প্রেষণা বলা হয়। এই সামাজিক প্রেষণা বেশ কয়েক ধরনের হয়ে থাকে। খ্যাতি লাভের ইচ্ছা, যূথচারিতা। আমরা গত দিনে যূথচারিতা পর্যন্ত আলোচনা করেছিলাম। যূথচারিতা বলতে বোঝানো হচ্ছে মানুষ এবং প্রাণীর সেই সকল প্রেষণাকেই বোঝানো হয় যার তাড়নায় প্রাণী একই দলের অন্যদের সাথে দলবদ্ধভাবে জীবনযাপনের জন্য ব্যাকুল হয়ে ওঠে। অর্থাৎ একত্রিতভাবে বসবাস করার যে প্রবণতা,
যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, সেটাকেই বলা হচ্ছে যুদ্ধচারিতা। আমরা ছোটবেলা থেকেই কিন্তু জেনে আসছি ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা বাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না। সে সঙ্গী চায়, সে সাহচর্য চায়। এই যে সঙ্গী চাওয়া, সাহচর্য চাওয়া, এই যে আকাঙ্ক্ষাটা, এই যে ইচ্ছাটা, এটাই কিন্তু যুদ্ধচারিতা। এক বা একাধিক সঙ্গী চাওয়া, এক বা একাধিক সাহচর্য সে প্রত্যাশা করে, সে আকাঙ্ক্ষা করে, সে প্রয়োজন বোধ করে। তার ভিতরের একটা তাড়নার সৃষ্টি হয়। বাস্তবে আমরা যেটা দেখি বিভিন্ন প্রাণী এই যুদ্ধচারিতা প্রেষণা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সব ধরনের প্রাণীর মধ্যেই যে যুদ্ধচারিতা আছে তা কিন্তু নয়। আমরা পিঁপড়াকে দেখে থাকি যে এরা দলবদ্ধভাবে চলাফেরা করে থাকে। আমরা বনের হরিণকে দেখে থাকি তারা দলবদ্ধভাবে চলাফেরা করে। কিন্তু আমরা সিংহ এবং বাঘকে দেখি তারা কিন্তু একাকী চলে। তারা কিন্তু দলবদ্ধ হয়ে চলে না। সেজন্য সব ধরনের প্রাণীর মধ্যেই কিন্তু এই যুদ্ধচারিতার যে প্রেষণাটা সেটা কিন্তু বিদ্যমান নয়। মানুষের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মানুষ সবসময় কিন্তু সে অন্যের সাহচর্য বা অন্যের যে উপস্থিতি সেটা প্রত্যাশা করে। সেই উপস্থিতির যে একটা তাগিদ সেটা সে অনুভব করে। এবং সেই অনুভব থেকেই কিন্তু আমরা এই কথা আমাদের সমাজে প্রচলিত যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। যা হোক, এই যুদ্ধচারিতা মূলত হচ্ছে যে একত্রিতভাবে দলবদ্ধভাবে বসবাস করার যে প্রবণতা এবং তার জন্য ভিতরে যে একটা চাহিদা তৈরি হয় আমাদের, আমাদের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, আমাদের যে একটা অভাব তৈরি হয়, সেটাকেই মূলত হচ্ছে এই যুদ্ধচারিতা পেশা। দ্বিতীয়ত যেটা এর পরে যেটা আসছে সেটা হচ্ছে যে নিরাপত্তা, সিকিউরিটি। নিরাপত্তার যে প্রত্যাশাকে একটা সামাজিক বা গৌণ পেশনা হিসাবে বিবেচনা করা হয়। মানুষের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়টি ২ ধরনের আছে। আমাদের মানুষের মধ্যেও নিরাপত্তা প্রেষণা আছে, নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যেও কিন্তু নিরাপত্তা প্রেষণা আছে। আমরা জানি যে বনে ২ ধরনের প্রাণী থাকে। ছোট প্রাণী থাকে, বড় প্রাণী থাকে। বনে যেমন সিংহ থাকে, বাঘ থাকে, বনে হরিণ থাকে, বনে গরু থাকে, মহিষ থাকে, বিভিন্ন ধরনের প্রাণী থাকে। এবং সব প্রাণী কিন্তু এই যে দলবদ্ধ হয়ে যে থাকার যে প্রবণতা, এটা এক ধরনের নিরাপত্তা বোধ থেকেও কিন্তু হয়ে থাকে। অর্থাৎ নিরাপত্তার যে প্রত্যাশা সেটাকে পূরণ করার জন্য বা সেই চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই চাহিদাকে পূরণের জন্যও কিন্তু অনেকে একত্রিতভাবে থাকার প্রবণতা বা প্রত্যাশা করে থাকে। কারণ ছোট প্রাণীগুলো বড় প্রাণী দ্বারা আক্রান্ত হয়ে থাকে। সেজন্য তারা নিরাপত্তাহীনতা বোধ করে। আর তাদের নিরাপত্তার জন্য তখন কিন্তু তারা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে বা থাকতে চায়। যেমন আমরা জানি যে একটা হরিণ যদি আক্রান্ত হয় বাঘ দ্বারা বা সিংহ দ্বারা, তখন সবগুলো কিন্তু তার পাশে সঙ্গী হিসাবে অবস্থান করে। এবং অনেকগুলো হরিণ একত্রে থাকার অর্থ হচ্ছে যে মূলত একটা নিরাপত্তা বোধ কিন্তু তার মধ্যে কাজ করে। একা একটা হরিণ যতটা নিরাপত্তাহীনতায় ভুগবে, আর অনেকগুলো হরিণ একত্রে থাকলে সেই নিরাপত্তাহীনতা বোধ তার মধ্যে কম থাকবে। মানুষের ক্ষেত্রে যেটা হয়, এই সামাজিক বা গৌণ প্রেষণা মানুষের ক্ষেত্রে ২ ধরনের নিরাপত্তাহীনতা বোধ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে থাকে। একটা শারীরিকভাবে, একটা মানসিকভাবে। ২ ভাবেই কিন্তু হয়ে থাকে। শারীরিকভাবে বিভিন্ন কারণে কিন্তু আমরা নিরাপত্তাহীনতার বোধ আমাদের মধ্যে তৈরি হয়। আমরা একটা অ্যাক্সিডেন্টের নিরাপত্তা অনুভব করি। আমরা বিভিন্ন আ খারাপ ব্যক্তি দ্বারা আমরা আহত হওয়া বা আক্রান্ত হওয়ার একটা নিরাপত্তা বোধ আমরা করে থাকি। একটা অন্ধকারে যেকোনো ধরনের আক্রমণ থেকে আমরা ইনসিকিউর ফিল করি বা নিরাপত্তাহীনতা অনুভব করে থাকি। এই ক্ষেত্রগুলোতে আমাদের মধ্যে শারীরিক যে নিরাপত্তাহীনতা সেটা আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে। ঠিক একইভাবে আমাদের মধ্যে মানসিক ব্যবস্থাও ক্ষতিকর আঘাত থেকে রক্ষার জন্য মানসিকভাবেও কিন্তু আমরা নিরাপত্তাহীনতা বোধ করে থাকি। বিভিন্ন চাপ থেকে আমাদের মধ্যে যে মানসিক অস্থিরতা তৈরি হয়, সেই মানসিক অস্থিরতা দূর করার জন্য আমরা কিন্তু এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলি। শারীরিকভাবে আমরা যেমন সিকিউরড বা নিরাপদ থাকার জন্য আমরা আ কুড়ের ঘর থেকে আমরা বিল্ডিং তৈরি করি। কিসের জন্য?
নিরাপদ থাকার জন্য। কিসের? ঝড় বৃষ্টির থেকে নিরাপদ থাকার জন্য। ঠিক একইভাবে চোর ডাকাত থেকে নিরাপদ থাকার জন্য আমরা পাকা ঘর নির্মাণ করে থাকি। আমরা মজবুত দেওয়াল নির্মাণ করি, মজবুত দরজা নির্মাণ করি। এগুলো হচ্ছে আমরা শারীরিকভাবে আমরা নিরাপদ থাকার জন্য। ঠিক একইভাবে আমাদের যে মানসিক ব্যবস্থা আছে, সেই মানসিক ব্যবস্থাকে আমরা নিরাপদ রাখার জন্য বাইরের বিভিন্ন সামাজিক উপাদান বা মানসিক বিভিন্ন উপাদান আমাদেরকে মানসিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই ভয় কিন্তু আমাদের মধ্যে কাজ করে। এবং সেই ভয়ের নিরাপদ রাখার জন্য আমাদের ভিতরে এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, যেটাকে বলা হয় ইগো ডিফেন্স মেকানিজম। অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা, আত্মপ্রতিরক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলি। সেই আত্মপ্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের মানসিক নিরাপত্তা বজায় রাখে বা মানসিক নিরাপত্তা ব্যবস্থাটা সুদৃঢ় হয়ে থাকে। কৃতি পেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। শিক্ষা গ্রহণের জন্য এই কৃতি পেশনা তৈরি হওয়া বা শেখার জন্য, ভালো কিছু জীবনে সফলতা অর্জনের জন্য এই কৃতি পেশনার গুরুত্ব অনেক বেশি। অ্যাচিভমেন্ট মোটিভেশন শিক্ষা গ্রহণের সাথে মানুষের সমাজ হতে কৃতি পেশনা লাভ করে। স্যানফোর্ড নামে একজন বিজ্ঞানী, তার মতে কৃতি পেশনা প্রাণীর সঞ্জীবিত শক্তি, যা তাকে কাজকর্মে উচ্চমানের পরিচয় দিতে তাগিদ দেয়। অর্থাৎ এটা এক ধরনের আমাদের ভিতরে সঞ্জীবিত শক্তি, মানে পুঞ্জীবিত একটা শক্তি, যেটা আমাদেরকে উচ্চমানের কাজকর্মে উচ্চমান, অর্থাৎ আমরা যে পারফরমেন্স করে থাকি, আমরা যে কর্মকাণ্ড পরিচালনা করে থাকি, সেই কর্মকাণ্ড একটা উচ্চ মানের পরিচয় দিবে। এই উচ্চ মান হবে কর্মকাণ্ডটা, না নিম্নমান হবে, না মধ্যম মান হবে? অর্থাৎ আমাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো কোন মানের হবে, কোন ধরনের হবে, তার গুণগত মান কেমন, সেটা নির্ভর করবে আমাদের ভিতরে কৃতি পেশনার উপর। আমার মধ্যে কতটুকু কৃতি পেশনার সৃষ্টি হয়েছে তার উপর নির্ভর করে। বিজ্ঞানীরা অ্যাটকিনসন এবং অ্যাটকিনসন নামে একজন বিজ্ঞানী, তিনি এই কৃতি পেশনার উপর গবেষণা করেছেন এবং তিনি দেখেছেন যে জাতিগতভাবে যদি কৃতি পেশনা বেশি থাকে কোনো জাতির মধ্যে, তাহলে সেই জাতি খুব দ্রুত উন্নততর জাতিতে বা অর্থনৈতিকভাবে সফল হয়ে থাকে বা উন্নত জাতি হিসাবে তারা বিকশিত হয়ে থাকে। আমরা জাপানের কথা জানি, আমরা সিঙ্গাপুরের কথা জানি, আমরা মালয়েশিয়ার কথা জানি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে জাপানি জাতির মধ্যে এই কৃতি পেশনার মান, কৃতি পেশনার যে পরিমাণ সেটা অনেক বেশি। তারা উচ্চতর কৃতি পেশনার অধিকারী, যে কারণে তাদের কাজের মান অনেক উচ্চমানের, তাদের কর্মকাণ্ডগুলো অনেক উচ্চমানের। ফলে তারা কিন্তু উন্নত দেশে রূপান্তরিত হয়েছে। সিঙ্গাপুর উন্নত দেশে রূপান্তরিত হয়েছে, মালয়েশিয়া উন্নত দেশে রূপান্তরিত হয়েছে, কোরিয়ার কথা বলতে পারি। এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই জাতিগতভাবেই তাদের মধ্যে এই কৃতি পেশনার সংখ্যা বা পরিমাণ অনেক বেশি। সেজন্য বলা হচ্ছে যে শিক্ষার্থীগুলোর ভিতরে কৃতি পেশনার সৃষ্টি হবে বেশি, সেই কিন্তু উচ্চ মানের কর্মকাণ্ডের পরিচয় দিবে, অর্থাৎ ভালো ফলাফলের সে পরিচয় দিতে পারবে, তার আউটপুটটা অনেক ভালো হবে, উন্নত হবে। কারণ তার মধ্যে এই জানার আগ্রহ অনেক বেশি থাকবে, তার কৌতূহল অনেক বেশি থাকবে এবং তার কাজকর্ম হবে অনেক উচ্চমানের। সেই জন্য শিক্ষার্থীদের জন্য এই কৃতি পেশনা তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে শিক্ষার্থীর এই কৃতি পেশনা বেশি থাকবে, সে ফলাফল অনেক ভালো করবে, সে জীবনে সফলতা অর্জন করতে পারবে। স্বীকৃতি লাভের চাহিদা। প্রত্যেক মানুষই তার কাজের স্বীকৃতি চায়, অন্যেরা আমার প্রশংসা করুক, এই চাহিদা সব মানুষের মধ্যে বিরাজমান। স্বীকৃতি লাভের চাহিদা মানব শিশুহিত প্রাণীর মধ্যেও দেখা যায়। একটা শিশু কিন্তু এই স্বীকৃতি লাভের চাহিদা সৃষ্টি হয় এবং সেটা আমরা শিশু বয়স থেকেই দেখতে পাই। একটা শিশু কিন্তু, ছোট্ট একটা শিশু গুড়ি গুড়ি পায়ে সে যখন এগিয়ে আসে, তাকে যদি তুমি একটা জিনিস আনতে বলো, সেই জিনিসটা এনে তারপর কিন্তু সে অপেক্ষা করে, সে প্রত্যাশা করে
তুমি একটা হাসি দিবা, তাকে আদর করবা, বা তুমি তার কাজের, সে যে তোমার জিনিসটা এনে দিল, সেই কাজের একটা স্বীকৃতি সে কিন্তু তার ভিতরে তৈরি হয়ে থাকে। স্বীকৃতির একটা চাহিদা তার মধ্যে তৈরি হয়ে থাকে। সে কিন্তু তার এক্সপ্রেশন থেকে তার তখন তার যে বহিঃপ্রকাশ, সেটা দেখবা সে অপেক্ষা করে যে তুমি একটা হাসি দিচ্ছ, বা তাকে এই হাসি দেওয়াটাই হচ্ছে স্বীকৃতি দেওয়া। তাকে একটু আদর করা, এটা স্বীকৃতি দেওয়া। অথবা ওই কাজের জন্য তাকে একটা চকলেট দেওয়া, এটা একটা স্বীকৃতি। এই স্বীকৃতি লাভের চাহিদা তার মধ্যে তৈরি হয়ে থাকে, এবং এই স্বীকৃতিটা প্রত্যেকেই কিন্তু প্রত্যাশা করে। সেটা শিশু হোক, বড় হোক, ছোট হোক, বড় হোক, সব ধরনের মানুষের মধ্যেই কিন্তু এই স্বীকৃতি লাভের যে চাহিদা, ইতর প্রাণীর মধ্যেও কিন্তু সেটা লক্ষ্য করা যায়। আমরা পোষা প্রাণীদেরকে আমরা দেখে থাকি যে পোষা প্রাণী, তাদেরকে যদি কোনো কাজ করানো যায় তাদের দিয়ে, তারপরে কিন্তু তারা সেই স্বীকৃতি প্রত্যাশা করে। অর্থাৎ স্বীকৃতি যদি দেওয়া যায়, তাদের যদি কোনো কিছু যেটা দিলে সে খুশি হবে, সেটাই হচ্ছে স্বীকৃতি। তাহলে তার খুশি বা তার তখন তার আচরণের বহিঃপ্রকাশ দেখে বোঝা যাবে যে তার মধ্যে একটা স্বীকৃতি লাভের চাহিদা তৈরি হয়েছে। তা মানুষের মধ্যে এটা আমরা সহজেই কিন্তু লক্ষ্য করি। প্রত্যেকেই চায় তার কাজের প্রশংসা করতে, এবং সেই প্রশংসা আমরা প্রত্যাশা করে থাকি। এই চাহিদাটাই হচ্ছে আমাদের মধ্যে এই স্বীকৃতি লাভের চাহিদা। আমরা জেনে থাকি যে একটা শিক্ষার্থী, সেও কিন্তু স্বীকৃতি চায়। অর্থাৎ সে ক্লাসে পড়াশোনা করে আসবে কি জন্য? ক্লাসে সবার মাঝে টিচার তাকে যেন স্বীকৃতি দেয়। টিচার তাকে গুড বলুক, তাকে ধন্যবাদ দেক, তাকে যেকোনো কমেন্ট করলে, প্রশংসাসূচক তার কোনো বাক্য যদি তাকে করা হয়, তখন সে কিন্তু এই প্রশংসা লাভ করে, বা তার স্বীকৃতি লাভের যে চাহিদা সেটা পূরণ হয়, এবং সে সেটা প্রত্যাশা করে থাকে। একজন শিক্ষার্থী, সে ক্লাসে ভালো পারফর্ম করে, সে পরীক্ষায় ভালো করে শিক্ষকের স্বীকৃতি প্রত্যাশা করে। আবার অনেক সময় দেখা গেছে যে কেউ যদি তার ভালো কাজের স্বীকৃতি না পায়, তখন কিন্তু সে অসামাজিক কাজ করে স্বীকৃতি জোর করে আদায় করে। আমাদের সমাজে অনেককেই আমরা দেখে থাকি যে ভালো এক অবস্থা থেকে খারাপ অবস্থায় চলে গেছে, অর্থাৎ বিচ্যুত হয়ে গেছে, সামাজিকভাবে ডেভিয়েটেড আমরা যাদেরকে বলি, যাদেরকে আমরা মাস্তান বলি, যাদেরকে আমরা গুন্ডা বলে থাকি। এরা কিন্তু জন্ম থেকে মাস্তান গুন্ডা হয়ে জন্মায় না, কোন ধরনের বঞ্চনা থেকে তারা কিন্তু এটা হয়ে থাকে। হয়তো তার কোনো চাহিদা পূরণ হয় নাই, তার কোনো প্রশংসা, সে কাজের প্রশংসা পায় নাই বা স্বীকৃতি পায়নি। না পাওয়ার কারণে তখন তার মধ্যে একটা জেদ তৈরি হয়, তার মধ্যে একটা এর বিপরীত যে প্রতিক্রিয়া, সেটা তার ভিতরে তৈরি হয়। তার ফলে কি করে? জোর করে সে তার কাজের স্বীকৃতি আদায় করে, এবং গুন্ডা এবং মাস্তান যারা, তারা কিন্তু তাই করে। জোর করে সে তাকে জোর করে সালাম গ্রহণ করাবে। অর্থাৎ তাকে কিন্তু সম্মান করে সালাম করে না, তাকে ভয় পেয়ে সালাম করে। এটা কিন্তু সে জোর করে আদায় করছে, এবং জোর করে আদায় কিন্তু প্রথমেই সে করেনি। যেকোনো, এটা যদি তুমি গবেষণা করে দেখো, একজন মাস্তান হওয়ার পিছনে, একটা গুন্ডা হওয়ার পিছনে তার কিন্তু অনেক কারণ থাকে, এবং সেই কারণগুলোর মধ্যে দেখবা যে তার বঞ্চনা আছে, ডিপ্রাইভেশন আছে, এবং তার কোনো কাজের স্বীকৃতি সে পায়নি, সে কোনো প্রশংসা পায়নি ভালো কাজ করেও। তখন সে এই নেগেটিভ আচরণ তার মধ্যে সে চর্চা করতে থাকে। এইভাবে সে কিন্তু মাস্তান হয়ে যায়, এইভাবে সে একজন গুন্ডা হয়ে যায়। অর্থাৎ জোর করে সে স্বীকৃতি আদায় করে। এটাই হচ্ছে স্বীকৃতি লাভের চাহিদা। এই চাহিদা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আত্মপ্রকাশের ইচ্ছা, মানুষের ক্ষেত্রে এই তৃষ্ণাটির প্রকাশ বিভিন্ন রকমের দেখা যায়। বিদ্যালয় ক্লাসরুমে কোনো একজন ছাত্র একটি লাল রঙের শার্ট পরে এসে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আবার কেউ কেউ পরীক্ষায় ভালো ফল অর্জন করেও আত্মপ্রকাশ করতে পারে। অর্থাৎ আত্মপ্রকাশ বিভিন্নভাবে বিভিন্ন জন করে থাকে। প্রত্যেকের আত্মপ্রকাশ করার ক্ষমতা একরকম নয়। আমাদের ভিতরে যে সুপ্ত প্রবণতা থাকে, সেই প্রবণতাগুলো আমরা বাইরে প্রকাশ করতে চাই। সেই প্রকাশ করার ধরন, প্রকাশ করার প্রকৃতি, প্রকাশ করার মাধ্যম এক একজনের এক এক রকম হয়ে থাকে। আবার অনেকে প্রকাশ করতে ইচ্ছা পোষণ করে না, সেটাও লক্ষ্য করা যায়। তবে
এই যে এক একজন, এটা নির্ভর করে আমাদের মানসিকতা, আমাদের সামাজিকতা, আমাদের ব্যক্তিত্ব। এই বৈশিষ্ট্যগুলোর একটা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই আত্মপ্রকাশ করে থাকি। আমাদের ভিতরের যে প্রবণতাগুলো, ভিতরের যে সুপ্ত গুণাবলীগুলো, সেগুলোকে আমরা প্রকাশ করার অভিপ্রায় আমাদের মধ্যে তৈরি হয়। সেগুলোকে প্রকাশ করার ইচ্ছা আমাদের মধ্যে তৈরি হয়। এটাকেই বলা হচ্ছে আত্মপ্রকাশের ইচ্ছা। এবং সেটা প্রত্যেক মানুষের মধ্যেই এটা আমরা লক্ষ্য করে থাকি। কারো মধ্যে কম, কারো মধ্যে বেশি। কেউ নিজেকে বেশি জাহির করতে চায়। আমরা আজকাল কিন্তু দেখে থাকি একটা মিছিলের যদি আমরা দেখি, সেই মিছিলটা যদি কোনো টিভি ক্যামেরাম্যান যায়, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে টিভি ক্যামেরাম্যানের সামনে কিভাবে সবাই সামনের সারিতে নিজেকে উপস্থাপন করার জন্য ঠেলাঠেলি করে বা ব্যস্ত হয়ে পড়ে। এটা থেকে কি বোঝা যায়? অর্থাৎ যারা এটা বেশি ব্যস্ত হয় তাদের মধ্যেই আত্মপ্রকাশের চাহিদাটা বেশি। নিজেকে জাহির করার, নিজেকে প্রকাশ করার যে প্রবণতা, যে চাহিদা, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, এটা অনেক তীব্র। এই কারণে দেখবা যে টিভি ক্যামেরার সামনে বিভিন্ন মিছিলের ছবি যখন আসে, তখন সেই মিছিলে যারা সামনের দিকে থাকে, যারা দ্বিতীয় সারিতে থাকে, তারা প্রথম সারিতে আসার জন্য কিভাবে ঠেলাঠেলি করে বা চাপাচাপি করে। এটা থেকেই বোঝা যায় এই আত্মপ্রকাশের যে চাহিদাটা কতটা তীব্র তার মধ্যে। এভাবেই আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে নিজেকে আত্মপ্রকাশ করে থাকি, নিজেকে প্রচার করে থাকি। এই প্রচার করা, আত্মপ্রকাশ করা আজকাল বর্তমান আমাদের সমাজে এটা অনেক বেশি চর্চা হচ্ছে বা অনুশীলন হচ্ছে। এরপরে আসছে আক্রমণাত্মক প্রেষণা। আক্রমণাত্মক প্রেষণা এটা প্রাণীর একটা অন্যতম সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রেষণা। সিগমুন্ড ফ্রয়েড বলছেন যে মানুষের আক্রমণাত্মক প্রেষণাকে অন্যভাবে বর্ণনা করেছেন তিনি। সিগমুন্ড ফ্রয়েড মনোবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম, যেটা আমরা মনোসমীক্ষণবাদী বলা হয় সিগমুন্ড ফ্রয়েডকে। তিনি বলেছেন মানুষের মধ্যে তার জীবনী শক্তির পাশাপাশি একটি মরণ শক্তি কাজ করে। এই শক্তির সামাজিক প্রকাশ বিভিন্নভাবে হতে পারে, যার মধ্যে আক্রমণাত্মক প্রেষণার প্রকাশ একটি। এই শক্তিটি দুইভাবে আক্রমণাত্মক পথে কাজ করতে পারে। অর্থাৎ আমাদের মধ্যে যে আক্রমণাত্মক প্রেষণা তৈরি হয়, সেটা কিন্তু আমাদের মধ্যে দুইভাবে কাজ করতে পারে। সিগমুন্ড ফ্রয়েড সেটা বলছেন। একটা হচ্ছে আত্মহননের মাধ্যমে, আর একটা হচ্ছে পরঘাতীর মাধ্যমে। আত্মহনন অর্থাৎ নিজেকে হত্যা করা, নিজেকে জখম করা, সুইসাইডাল যে টেন্ডেন্সি যেটা, বা নিজেকে ক্ষতি করা, নিজের প্রতি ক্ষতি করা, এটাকে বলা হচ্ছে আত্মহনন। এর মাধ্যমে এই আক্রমণাত্মক আচরণ বা আক্রমণাত্মক প্রেষণাটা প্রকাশ পেয়ে। আর অন্যটা হচ্ছে যে অন্যকে হত্যা করা, অন্যকে জখম করা, অন্যের উপর আক্রমণ করা, অন্যের কোনো কিছুকে ধ্বংস করার যে প্রবণতা, যে আচরণ, এর মাধ্যমে কিন্তু এই আক্রমণাত্মক প্রেষণা প্রকাশ পেয়ে থাকে। অর্থাৎ এই আক্রমণাত্মক প্রেষণাটা আমাদের মধ্যে দুই ধরনের বা দুইভাবে প্রকাশ হয়। একটাকে বলা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট, আর একটাকে এই ডেথ ইনস্টিংক্ট, আর একটাকে বলা হচ্ছে লাইফ ইনস্টিংক্ট। একটা জীবনী শক্তি, একটা মরণ শক্তি। সর্বশেষ যে প্রেষণাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেতৃত্ব দানের ইচ্ছা। নেতৃত্ব দানের ইচ্ছা মানুষের একটি সামাজিক প্রেষণা। সাধারণ এই প্রেষণাটি মহিলাদের চাইতে পুরুষের মধ্যে বেশি দেখা যায়, এবং এটা আমরা নিজেকে প্রকাশ করার যে প্রেষণা, সেটা এই নেতৃত্ব প্রেষণার একটা অংশ বলা যায়। কারণ নেতৃত্ব দানের যে প্রবণতা, এটা আমরা জানি যে শুধু জন্মগতভাবে নিয়ে আসে না কেউ, তবে আমাদের মধ্যে জন্মগত কিছু বৈশিষ্ট্য বা জিনগত কিছু বৈশিষ্ট্য অনেকের মধ্যে থাকে। কারণ পারিবারিকভাবে যদি নেতৃত্ব দানের, বংশগতভাবে যদি নেতৃত্ব দানের প্রবণতা কারো মধ্যে থাকে, উত্তর পুরুষের মধ্যে, তাহলে পরপুরুষের ক্ষেত্রেও তাদের মধ্যে কিছুটা সেটা বিকশিত হয়ে থাকে বা বিস্তার লাভ করে থাকে। এটা আমরা লক্ষ্য করি। তবে এটা একটা সামাজিক প্রেষণা, সমাজ থেকে শিক্ষার মাধ্যমে, চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে এটা আমাদের মধ্যে দেখা যায়। দলবদ্ধভাবে চলার যে প্রবণতা, সেই প্রেষণার মধ্যে, সেই দলের মধ্যে দেখা যাবে যে কোনো একজন সেই দলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, বা সব মানে অটোমেটিকলি তার মধ্যে একটা নেতৃত্বের যে প্রবণতা সেটা কাজ করে থাকে। এটা আমাদের অনেকের মধ্যে আমরা দেখে থাকি। এটাই হচ্ছে নেতৃত্ব দানের ইচ্ছা।
স্বতঃস্ফূর্তভাবে একটা 10 জনের একটা দল আছে, কোন একটা কাজের প্রয়োজন, স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা সে করার জন্য উৎসাহিত হবে। নিজের থেকেই, তাকে বলতে হবে না, নিজের থেকেই সে কাজটা সে করবে। যেটা 10 জনের যে কেউ করতে পারে, যে কারো উপর দায়িত্ব অর্পিত হতে পারে। কিন্তু দায়িত্ব অর্পণের আগেই নিজের থেকেই সেই কাজটা করার যে আগ্রহ, যে চেষ্টা, যে ইচ্ছা, এটাকেই বলা হচ্ছে নেতৃত্ব দানের ইচ্ছা। অর্থাৎ একটা নেতার জন্য অনেকগুলো গুণাবলী থাকে। সেই গুণাবলীর মধ্যে অন্যতম হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে সামষ্টিক কাজকর্মগুলো করার যে প্রবণতা, সেটাই হচ্ছে নেতৃত্ব দানের ইচ্ছা। তবে নেতৃত্বের কথায় আসলে ৩ টা উপাদান কিন্তু এখানে লক্ষণীয়। এক হচ্ছে নেতা, আরেকটা হচ্ছে ফলোয়ার বা অনুসারী, আরেকটা হচ্ছে পরিবেশ। এই ৩ টার সমন্বিত রূপটাই হচ্ছে নেতৃত্ব। অর্থাৎ পরিবেশ, নেতা এবং অনুগামী, এই ৩ টা থাকতে হবে, তাহলেই সেখানে নেতৃত্ব যে প্রেষণা সেটা সেখানে উদ্ভব হবে বা নেতৃত্ব প্রেষণার প্রকাশ সেখানে ঘটবে। এইভাবে নেতৃত্ব প্রেষণা কাজ করে থাকে। এই হচ্ছে মূলত সামাজিক প্রেষণা। আমরা এর পরে আসছি। এই যে জৈবিক প্রেষণা এবং সামাজিক প্রেষণা, এই জৈবিক এবং সামাজিক প্রেষণার মধ্যে কতগুলো পার্থক্য আছে। আমরা জৈবিক প্রেষণার বৈশিষ্ট্য বলেছিলাম, আমরা সামাজিক প্রেষণার বৈশিষ্ট্য বলেছিলাম। সেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কিন্তু আমরা তার কিছুটা পার্থক্যের আমরা ধারণা পেয়ে থাকি। তবে আমরা আগামী ক্লাসে আমরা এই পার্থক্য আলোচনা করব এবং এই পার্থক্য আলোচনা করে আমরা পরবর্তী আমাদের আবেগ সম্পর্কে আমরা আলোচনায় যাব। আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা এই ক্লাস ফলো করবে এবং আগামীতে ক্লাসে তোমরা এই ক্লাস উপভোগ করবে সেই প্রত্যাশা রাখছি এবং সবাই সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।